ভারতের তামিলনাড়ুতে রাজনৈতিক ও অভিনেতা থালাপাতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৬ জন। নিহতদের মধ্যে ১৭ নারী ও ৮ শিশু রয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। থালাপাতি বিজয় এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে ধারণার চেয়ে বেশি লোক সমাগম হওয়ায় হতাহতের এই ঘটনা ঘটেছে। শারমিন শ্রাবণের রিপোর্ট। তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে দলের সমাবেশ মানেই লোকে লোকারণ্য। বিজয় থালাপাতি ২০২৬ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনকে ঘিরে প্রচার শুরু করেছেন। শনিবার এমনই এক প্রচার সমাবেশ ছিল তামিলনাড়ুর কারুর জেলায়। থালাপাতি বিজয়ের জনসভায় অংশ নিতে কারুর ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপাতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময়ই ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় হতাহতের ঘটনা ঘটে। আমার ভাইয়ের 2 সন্তান সেখানে ছিল। বড় ছেলে মারা গেছে, ছোট জন এখনো নিখোঁজ। আমার বোন জামাই আইসিইউতে। আমার কি করা উচিত? পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সমাবেশে ৩০,০০০-এর মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০,০০০ মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তামিলনাড়ুর রাজনৈতিক সমাবেশে পদদলনের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদেরকে ১ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত ৩ দশকে তামিল সিনেমার সুপারস্টার অভিনেতা বিজয় ২০২৪ সালের দল গঠনের পর থেকেই বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। পদদলনে মৃত্যুর ঘটনায় এটি প্রথমবার নয়। এর আগে গত বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় গণমাধ্যম। এবার নিহতের সংখ্যা ২ ঘর ছাড়িয়েছে। শারমিন শ্রাবণী, ৭১। লাদাখের অধিকার কর্মী সোনম ওয়াংচুকের সাথে পাকিস্তানি এক গুপ্তচরের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছে ভারত। গতকাল সোনমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়। লাদাখ পুলিশের মহাপরিচালক এস.ডি. সিং জামওয়াল শনিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সোনম ওয়াংচুক পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া গ্রেপ্তারকৃত পাকিস্তানের এক গুপ্তচরের সাথে তার সংশ্লিষ্টতা আছে বলেও দাবি করেন তিনি। পাকিস্তানে সেই গুপ্তচরকেও আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সোনম ওয়াংচুককে যে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি বেশ কঠোর। এই মামলায় কেউ গ্রেপ্তার হলে দীর্ঘদিন কোনো জামিন ছাড়াই কারাগারে থাকতে হয়। একটি সূত্র জানিয়েছে, ওয়াংচুককে রাজস্থানের যোধপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানি কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খানের সমর্থনে সমাবেশ হয়েছে খাইবার পাখতুনখোয়ায়। শনিবার প্রদেশের রাজধানী পেশোয়ারের এই সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ। বিক্ষোভে সমাবেশ দলটির নেতাকর্মীদের সাথে যোগ দেন আলিমা খান। ইমরানের বোন। সমাবেশে অংশ নেয়া পিটিআই সমর্থকরা এ সময় ইমরান খানের মুক্তির দাবি করেন। পিটিআইয়ের দল খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকার গঠন করেছে। এ কারণে এই রাজ্য থেকে সমাবেশে ডাক দিয়েছে দলটি। পর্যায়ক্রমে পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান, গিলগিট বালতিস্তান, আজাদ কাশ্মীরে সমাবেশের আয়োজন করবে দলটি। ২০২৩ সালের মে মাসে ইমরান খানকে গ্রেপ্তার করে সরকার। এরপর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন চলছে। নেপালে জেনজি আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছিল পুলিশ। এর প্রমাণ মিলেছে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে। নেপাল পুলিশের রেকর্ড অনুযায়ী ওই 2 দিনে ২০০০ রাউন্ডের বেশি তাজা গুলি ছোড়ে পুলিশ, যার বেশিরভাগই আসে প্রাণঘাতী অস্ত্র থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ও ৯ সেপ্টেম্বর দেশ জুড়ে মোট ১৩,১৮২ বার গুলি ছোড়া হয়েছে। এসব গুলির মধ্যে বেশিরভাগই এসেছে প্রাণঘাতী অস্ত্র থেকে, যার মধ্যে ছিল ইনসাস রাইফেল, SLR এবং পিস্তল। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের বেশিরভাগের মৃত্যু হয়েছে উচ্চ গতির গুলির আঘাতে। এছাড়া ১,৮৮৪টি রাবার বুলেট, ২,৩37টি ৭৭টি সতর্কতামূলক গুলি এবং ৬,২৭৯টি টিয়ার গ্যাস শেল ব্যবহার করা হয়েছে। পেরুতে প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তোর বিরুদ্ধে জেনজিদের আন্দোলন। শনিবার পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। এ সময় আহত হয়েছে অনেক আন্দোলনকারী, পুলিশ এবং সাংবাদিক।
রাজধানী লিমায় টিয়ার শেল ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এক সপ্তাহ আগে পেনশন স্কিম সংস্কারের দাবিতে শুরু হয় বিক্ষোভ। দাবি ওঠে 18 বছরের বেশি হলেই পেনশন স্কিমের আওতাভুক্ত করতে হবে নাগরিকদের। এছাড়া ক্ষোভ ছিল প্রেসিডেন্ট বালুয়ার্তে এবং কংগ্রেসের বিরুদ্ধে। এবার দ্বিতীয় দফা শুরু হলো বিক্ষোভ। রাজনীতিকদের বিভিন্ন কেলেঙ্কারি, দুর্নীতি, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং অপরাধ বেড়ে যাওয়ার কারণেই মূলত ক্ষোভ বেড়েছে মানুষের। গাজায় কথিত নিরাপদ অঞ্চলেই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার পুরো উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছে আরও অন্তত 91 জন ফিলিস্তিনি। এর মধ্যে গাজা সিটির বাসিন্দা ছিলেন 45 জন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, ইসরায়েল জোরপূর্বক গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে মানবিক নিরাপদ অঞ্চল বলে প্রচার করলেও সেসব এলাকাতেই বারবার হামলা চালাচ্ছে। গত 11 আগস্ট থেকে এখনো পর্যন্ত দক্ষিণ ও মধ্য গাজায় 133 দফা হামলায় 1903 জন নিহত হয়েছে, যা মোট প্রাণহানির প্রায় 46%। এদিকে হামলার কারণে এরই মধ্যে গাজা সিটির বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। তীব্র গোলাবর্ষণের কারণে জর্ডান ফিল্ড হাসপাতাল থেকে 107 রোগী এবং সব চিকিৎসক কর্মীকে সরিয়ে নিতে হয়েছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে 21 দফা একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সাথে একটি বৈঠকে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বুধবার সিএনএনকে এই তথ্য জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ট্রাম্প এক পোস্টে জানান, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আলোচনা চলছে। বিস্তারিত শারমিন স্বপ্না রিপোর্টে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে বেশ অনেক দিন ধরেই আলাপ আলোচনা চললেও ফলপ্রসূ কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু এবার নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশন চলার ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে 21 দফার একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেন ট্রাম্প। পরে বুধবার সিএনএনকে দেয়া এক তথ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের 21 দফা পরিকল্পনাটি আরব নেতাদের সামনে তুলে ধরা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন গাজায় সহিংসতা বন্ধ হবে, তেমনি ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগও দূর হবে। ট্রাম্পের পরিকল্পনার কয়েকটি মূল বিষয় হল গাজায় আটক সব জিম্মিকে অবিলম্বে মুক্তি দেয়া, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা, গাজার প্রশাসনকে হামাসের প্রভাব মুক্ত করা এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা। উইটকফ জানান, আরব নেতারা ট্রাম্পের এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। একই সঙ্গে তারা আরও কিছু বিষয় যুক্ত করার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে অন্যতম বিষয় হল পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা এবং গাজায় ত্রাণের অবাধ প্রবেশ নিশ্চিত করা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি। একটি সফল চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান ট্রাম্প। যদিও এর আগে ট্রাম্প যুদ্ধের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিলেও 8 মাস পার হলেও কোনো সমাধান মেলেনি। শারমিন স্বপ্না, 71। ইসরায়েলের তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দ্রুত একটি পূর্ণাঙ্গ জিম্মি বিনিময় চুক্তিতে পৌঁছানোর দাবিতে এই বিক্ষোভ করেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনার পরই এই বিক্ষোভ হয় তেল আবিবে। গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক চাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিক্ষোভকারীরা। এদিকে গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের অভিযান অব্যাহত রয়েছে। যুক্তরাজ্য লিভারপুলে হাজারো ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারীর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা গাজায় ইসরায়েলি হামলা নিয়ে সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন। ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধেরও আহ্বান জানান তারা। শুধু স্বীকৃতি না, সংঘাত বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে দাবি জানান বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের লিভারপুলে হাজারো ফিলিস্তিন সমর্থক বিক্ষোভকারীর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা গাজায় ইসরায়েলি হামলা নিয়ে সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন। ইসরায়েলের বিরুদ্ধে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি করেন বিক্ষোভকারীরা। এ সময় ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধেরও আহ্বান জানান তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার তাদের সাবেক প্রধান হাসান নাসারুল্লাহ
নিহত হওয়ার বর্ষপূর্তি পালন করেছে। 2024 সালের 27 সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতে হিজবুল্লাহর একটি কমপ্লেক্সে ইসরায়েলি বাংকার ব্লাস্টার বোমা বর্ষণে নিহত হন নাসরাল্লাহ। নাসরাল্লাহ প্রায় 3 দশক ধরে ইরান সমর্থিত এই শক্তিশালী শিয়া ধর্মীয় রাজনৈতিক ও সামরিক সংগঠনের প্রধান ছিলেন। নাসরাল্লাহর নেতৃত্বে 2000 সালে হিজবুল্লাহ গেরিলারা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের হটিয়ে দেয়। এর মাধ্যমে শেষ হয় 18 বছরের দখলদারিত্ব। 2006 সালে 34 দিনের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের পর তিনি এটিকে দিব্য বিজয় ঘোষণা করেন, যা তাকে আরব দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় করে তোলে। পরে হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ও সামরিক শক্তিতে পরিণত হয়, কিন্তু তার মৃত্যু ও পরবর্তী যুদ্ধ হিজবুল্লাহকে বড় ধরনের ধাক্কা দেয়। তার উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনকেও কয়েক সপ্তাহ পর হত্যা করা হয়। একই বছরের ডিসেম্বরেই ক্ষমতাচ্যুত হন হিজবুল্লাহর সিরীয় মিত্র বাশার আল আসাদ। ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ফলে যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি থেকে নিজ নিজ রাষ্ট্রদূতের পরামর্শের জন্য দেশে ফিরিয়ে এনেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, এই 3টি ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে তাদের রাজধানী থেকে ইরানের রাষ্ট্রদূতদের তেহরানে ডেকে পাঠানো হয়েছে। এর আগে গত বর্ষে ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি দেয় যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। ইরানের উপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা রবিবার থেকে কার্যকর হবে। এর আওতায় ইরানের পরমাণু, সামরিক, ব্যাংকিং এবং নৌ পরিবহন খাতে বৈশ্বিক সহযোগিতা নিষিদ্ধ হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন শনিবার জাতিসংঘের নিষেধাজ্ঞা যে পুনর্বহাল হবে তার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল তার দেশ। তেহরানে একটি ইরানি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। যে মাথায় আকাশ ভেঙে পড়বে, আর তারা এমন পদক্ষেপ নিলেই আমাদের আত্মসমর্পণ করতে হবে। বাস্তবতা হলো, আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক, ইউরেশিয়া, ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সাথে আমাদের সম্পর্ক, আর নিজের দেশের মানুষ, তাদের মর্যাদা আর আমাদের স্বাধীনতা, বাকি সব সামলে নেওয়া যাবে। ডেনমার্কের প্রধান সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোন দেখা গেছে। ঘটনায় আবারও রাশিয়াকে সন্দেহ করা হচ্ছে। ডেনিশ কর্তৃপক্ষ জানিয়েছে, কারুব বিমান ঘাঁটির আশেপাশে কয়েকটি সামরিক স্থাপনার কাছে ড্রোন দেখা গেছে, তবে নিরাপত্তার স্বার্থে সেসব ঘাঁটির নাম প্রকাশ করা হয়নি। মন্ত্রণালয় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও অস্বীকৃতি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা শনাক্ত করা যায়নি, কারণ সেগুলো ভূপাতিত করা হয়নি। তবে এই ঘটনায় সেনাবাহিনীর সাথে যৌথভাবে তদন্ত চলছে। কর্তৃপক্ষ এটিকে সম্ভাব্য হাইব্রিড আক্রমণ বলছে, যদিও এখনও রাশিয়ার সম্পৃক্ততা প্রমাণ পাওয়া যায়নি। কারুব বিমান ঘাঁটিতে প্রায় 3500 কর্মী কাজ করেন। এটি ডেনিশ প্রতিরক্ষার মূল কেন্দ্র, যেখানে সব হেলিকপ্টার, আকাশ নজরদারি ও প্রতিরক্ষা কমান্ডের একটি অংশ অবস্থান করছে। সম্প্রতি ডেনমার্কের বিভিন্ন বিমানবন্দরের আকাশেও একাধিকবার ড্রোন দেখা গেছে। ইইউ বা ন্যাটোভুক্ত কোনো দেশে হামলার পরিকল্পনা নেই রাশিয়ার, তবে মস্কোর উপর কোনো আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এসব কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন, রাশিয়ার উপর ইউরোপীয় দেশগুলোর হুমকি বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, 7 অক্টোবর ইসরায়েলে হামলার নিন্দা জানায় রাশিয়া, তাই ফিলিস্তিনি সাধারণ মানুষকে ঢালাভাবে হত্যা করার কোনো বৈধতা নেই। একইভাবে পশ্চিম তীরে দখলদারিত্বেরও কোনো বৈধতা নেই। গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে ইসরায়েলের আগ্রাসন। হামাস নির্মূলের অজুহাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যেমন কাতারেও হামলা করেছে ইসরায়েল। আমাদের তো লুকানোর কিছু নেই, আমরা কখনোই বেসামরিক স্থাপনায় হামলা করি না। দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু ইচ্ছে করে ইউরোপ, ইইউ বা নেটোর কোনো দেশ আমাদের মিসাইলের লক্ষ্যবস্তু কখনো করি না। আবারও বলছি, সত্যিই সমস্যার গভীরে যেতে হলে আলোচনা করতে হবে, কিন্তু কেউই আলোচনায় রাজি না। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।